সালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন যা চলছে, যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, বিশেষ করে সাংবাদিক, সম্পাদক এবং গণমাধ্যমগুলোর উপর যে ন্যাক্কারজনক হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড, তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি গভীর উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, বিভিন্ন দেশ, এবং তারা যৌথ বিবৃতি পর্যন্ত দিচ্ছে। বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য। শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার সহ মোটামুটি বিশেষ করে গণমাধ্যমগুলোর উপরে যা ঘটেছে, সম্পাদক সাংবাদিকদের সাথে যা ঘটেছে, সেটিকে তারা বলছে অগ্রহণযোগ্য। জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের অন্যতম সদস্য রাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র স্বাক্ষর করেনি। কেন করেনি? বিষয়টি নিঃসন্দেহে বেশ রহস্যজনক। সে বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলব। তার আগে বিবৃতিতে আরও কী বলা হয়েছে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি। বলা হচ্ছে যে আমরা সব গণমাধ্যম পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি, যাতে যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়। সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে সক্ষম হতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও একটি উন্মুক্ত সচেতন সমাজ সমুন্নত রাখতে তাদের রক্ষা করা অপরিহার্য। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কেন স্বাক্ষর করল না? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতির সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত, একথা আমরা সবাই জানি। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা উপযাজক হয়ে নিজের থেকে নানান ধরনের সবক দিচ্ছে, একথাও আমরা জানি। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি কেন্দ্রিক যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যে হামলা, বিশেষ করে গণমাধ্যমের উপরে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কেন চুপ করে থাকবে? বিষয়টি কি এরকম যে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতের উপরে নানানভাবে আক্রমণাত্মক বক্তব্য আসছে, ভারতের প্রতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আক্রমণাত্মক হয়ে উঠেছে, যুক্তরাষ্ট্র এই কারণে একটু রয়েস হয়ে বিবৃতি দেওয়ার চেষ্টা করছে? নাকি আমরা একটু অন্যভাবে চিন্তা করব? শুনতে পাচ্ছি বাংলাদেশের নির্বাচন ইস্যুতে, বিশেষ করে অংশগ্রহণমূলক নির্বাচন ইস্যুতে ভারত এবং যুক্তরাষ্ট্র মোটামুটি সমঝোতায় পৌঁছেছে। তো সমঝোতায় পৌঁছে থাকলে ভারত যেটি চাইছে সেটিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এবং যে ধরনের বক্তব্য, আক্রমণাত্মক নানান ধরনের মন্তব্য ভারতের প্রতি হচ্ছে, সেই দিক থেকে তো ভারতের প্রতি আরও সহমর্মী হওয়ার কথা। সেদিক থেকেও কেন স্বাক্ষর করলো না? হিসাব মিলছে না। আবার বাংলাদেশে যেহেতু দীর্ঘদিন ধরে মার্কিন কোনো রাষ্ট্রদূত ছিলেন না, এতদিন যিনি ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন, নতুন যে রাষ্ট্রদূত ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের জন্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার নাম আমরা অনেক আগে থেকে জানি যে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হয়ে আসছেন, কিন্তু তার অনুমোদনের বিষয়টি ঝুলেছিল দীর্ঘ 1 বছরের বেশি বা 15 মাস 16 মাস সিনেট সেটি পাশ করেছে, ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিয়েছে। এটি ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি নিজেই তার লিঙ্কডইন পোস্টে জানিয়ে দিয়েছেন। এই বিষয়টি অনেকে মেলানোর চেষ্টা করছেন যে তিনি নতুন জয়েন করছেন বা তার উপরে অনেক কিছু নির্ভর করছে, এই কারণেই এতে স্বাক্ষর করেন না। আমার কাছে মনে হয় না যে বিষয়টি এখানে তেমন কোনো প্রকার ম্যাটার করে। তারপরে এটি তো বৈশ্বিক বিষয়, এবং যুক্তরাষ্ট্রের যেটি ঘোষিত নীতি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যে অবস্থান, সেখান থেকে তারা এটিতে স্বাক্ষর করতেই পারত, বিশেষ করে গণমাধ্যমের বিষয়, সাংবাদিকদের বিষয়। আমরা এটিও জানি যে ডোনাল্ড লু ছিলেন দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, এবং ডোনাল্ড লু এর মাধ্যমে এই সাবকন্টিনেন্ট বা দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্রে সরকার পরিবর্তন হয়েছে তার হস্তক্ষেপের কারণে, তার কূটনৈতিক বা রাজনৈতিক তৎপরতার মাধ্যমে। সেই ডোনাল্ড লু এর জায়গায় ট্রাম্প প্রশাসনের যিনি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসছেন দক্ষিণ এশিয়ার জন্য, পল কাপুর,
এই পল কাপুরও এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কয়েক দশক ধরে কাজ করছেন। দক্ষিণ এশিয়া নিরাপত্তা নিয়ে তিনি ব্যাপকভাবে লেখালেখি করে আসছেন। বিশেষ করে পাকিস্তান কিভাবে জিহাদি জঙ্গিবাদদের ব্যবহার করে তা নিয়ে তিনি লিখে আসছেন। তাহলে এই অঞ্চলে নানান ইস্যুতে যুক্তরাষ্ট্র যে গভীর মনোনিবেশ দিয়ে রেখেছে, সেই জায়গা থেকে এত বড় একটি ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটল, সেখানে কেন যুক্তরাষ্ট্র সাংবাদিক সম্পাদক বা গণমাধ্যমের স্বাধীনতার জন্য যে বৈশ্বিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশন, তার যে স্টেটমেন্ট কেন স্বাক্ষর করলো না? আমরা এটুকু বলতে পারি, খেলা অনেক ধরনের চলছে। বাংলাদেশ এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য যে প্রাণকেন্দ্রে উঠে এসেছে, তা এত সহজেই মিটছে না। তবে বলে রাখি, ভারতকে অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রয়োজন তার পারপাস সার্ভ করতে লোকাল এজেন্ট হিসেবে, এখানে কোনো ভুল নেই। তবে আমি এই বিষয়টি আসলে মেলাতে পারছি না, কেন যুক্তরাষ্ট্র এরকম একটি সেন্সিটিভ ইস্যুতে সিগনেচার করলো না, স্বাক্ষর করলো না। এদিকে আমরা দেখলাম যে যতটা গণমাধ্যম নিয়ে বা প্রথম আলো রিয়েল এস্টেটের উপরে যে হামলা, যেই ন্যাক্কারজনক হামলা, সেই একই ধরনের হামলা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের উপরে হয়েছে, সেই বিষয়টিতে মানুষের খুব বেশি ফোকাস নেই। অথচ ছায়ানটের উপরে যে হামলা, এটিও প্রথম আলো রিয়েল এস্টেটের উপরে যে ন্যাক্কারজনক আক্রমণ, তার চেয়ে কোনো অংশ কম নয়। কিন্তু সেই বিষয়টা একেবারে ধামাচাপা পড়ে যাচ্ছে। শিশুদের বই, ছায়ানটের তো একটি শাখা ছিল স্কুল ভিত্তিক, অসংখ্য বই পুড়ে গেছে। অসংখ্য শিশুর পড়াশোনার জীবনের উপরে সাময়িকভাবে হলেও, কিছুটা হলেও আঘাত পড়েছে। সেই বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে। এবং ছায়ানটের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হলো, ভাঙচুর করা হলো, ঠিক তারপর পরে আমরা দেখলাম আবার শুক্রবার উদীচীর কেন্দ্রীয় সংসদে, রাজধানীর তোপখানা রোডে যেটি অবস্থিত, সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে যে এই উদীচী তো কোটা বিরোধী আন্দোলনের সর্বাত্মকভাবে সমর্থক ছিল। যে ছাত্ররা যে আন্দোলন করছিল, তারা রাজপথে নেমেছে, তারা প্রতিবাদী গান গেয়ে আবৃত্তি করে আওয়ামী লীগ সরকারের ভিত অনেকখানি নড়বড়ে করতে তারাও সহযোগিতা করেছিল। আমি আবারও বলি, সেই আন্দোলনের পিছনে কতটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল, কার প্লট নির্মাণ করা ছিল, কী ছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে উদীচীর মতন সংগঠনগুলো জানতো না। তারপরে তারা চেয়েছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা। সেই জায়গা থেকেই শেখ হাসিনা সরকারের পরিবর্তনটি চেয়েছিল। সেই উদীচীতে কেন আগুন ধরানো হবে? এই প্রথম আলো এবং ডেইলি স্টার এর আগেও আমি বলেছি যে ওসমান হাদির প্রতি সর্বাত্মক সহমর্মিতা তারা জানিয়ে আসছিল, এবং এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা বা ডক্টর ইউনূসের পক্ষে কাজ করা, এগুলো তো আমরা জানি। মাহফুজ আনাম থেকে শুরু করে এই দুই গণমাধ্যমে আরও অনেকে তারা কত আর্টিকেল লিখেছে, স্পেশালি তারা এগুলো লিখেছে, এগুলো চোখে পড়ার মতন। তারপরে সেগুলোর উপর আঘাত এলো। তাহলে ফায়দাটি লুটছে কারা? সহজ হিসাব, খুব সহজ হিসাব, কারোর বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। বলছি 16ই ডিসেম্বর 2025 55তম বিজয় দিবস উদযাপিত হলো গতকাল। প্রিয় দর্শকদের এই মহান দিবসের শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলবো আজকে এখনকার এই প্রতিবেদনে। প্রথমেই বলি, মহান দিবস ও উদযাপন শব্দটি ব্যবহার করতে গিয়ে কেমন যেন বাদো ঠেকছিল। কাদের জন্য মহান এই দিন, কেন মহান, কার বিজয় হয়েছিল এই দিনে, কে পরাজিত হয়েছিল, সব যেন উল্টে পাল্টে গেছে। আর এই উল্টে পাল্টে যাওয়া একখানে তিনটি স্বতন্ত্র ঘটনা শুধু আমার নয়, বাংলাদেশ ও ভারতের এক বিপুল সংখ্যক মানুষের মনে এই প্রশ্ন আজ তুলেছে যে প্রাণের স্পন্দন একদিন ছিল, এই দিনটিকে ঘিরে গত 54 বছর কিংবা 53 বছর
যেটা ছিল সে তো আর নেই, তাহলে কেন বলবো এই দিনকে মহান, কেন উদযাপন করব এই দিনটিকে? আগেই বলেছি, তিনটি স্বতন্ত্র ঘটনা উল্লেখ করে দেখাতে চাইব 2025-এর এই দিনটি আজ কোথায় এসে পৌঁছেছে। মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে প্রথম ঘটনা। এই দিনটি তিনি কিভাবে পালন করলেন? 16ই ডিসেম্বর গতকাল জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন তিনি। ইনি সেই ইউনূস যিনি গত দেড় বছর ধরে চেষ্টা করে গেছেন যে এই সরকারের এই দিনটিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে গেছেন, যিনি গত দেড় বছর একেবারে বিপরীতমুখী কাজ করে গেছেন। তার সেই কাজ আজকে গতকাল যে বিজয় দিবসে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ টাষণ ইত্যাদি দিলেন, এটা তার মুখ নয়, তার সরকারের মুখ নয়, মুখোশ, মানুষকে ধোঁকা দেয়া। গত বছর এই দিনটির কথা মনে ছিল না ইউনূসের, কারণ তখন তিনি তার স্মৃতি থেকে স্মৃতিভ্রষ্ট হয়েছিলেন। এসব কাজ তার মাথায়, এই যে দিনটির কথা তার মাথায় ছিল না। গত বছর প্রতিটি পদক্ষেপে মুক্তিযুদ্ধকে অপমান করে এসেছেন তিনি ও তার সরকার। এটাকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম না বলে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ভারতীয় চক্রান্ত বলে এসেছেন। রিসেট বাটন পুশ করে মুছে ফেলতে চেয়েছেন 71-এর শৌর্য বীর্যের কাহিনী। তিনি হঠাৎ কেন এই দিনটি উদযাপন করলেন? কেন করতে এলেন? হিসাবটা রাজনীতির, প্রাণের টানে নয়, রাজনীতির টানে। তিনি বুঝেছেন বাংলাদেশের এক বিরাট সংখ্যক মানুষ তার সরকারের হাজার চেষ্টা সত্ত্বেও মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো ধারণ করে আছেন তাদের ভেতরে। এই মানুষদের জন্য ছলনার আশ্রয় নিয়ে বিজয় দিবস উদযাপন করেছেন মোহাম্মদ ইউনূসের সরকার। এটাই মুছে দেওয়ার কাজ। দ্বিতীয় বছরে রাজনীতি করার জন্য তার ও তার জামাতি বন্ধুদের মনে পড়ল বিজয় দিবসের কথা, সেটাও মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যে। বিজয় দিবসে যে আইকনিক সামরিক কুচকাওয়াজ হতো সেটা বাতিল করা হয়েছে। তার আগে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত প্রধান জাতীয় দিবসগুলি, যেমন শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন 7ই মার্চ, তার জন্মদিন 17ই মার্চ, তার হত্যার জাতীয় শোক দিবস 15ই আগস্ট এবং সংবিধান দিবস 4 নভেম্বর বাতিল করা হয়েছে। এই বাতিলকরণের কাজগুলি একটি প্যাটার্ন তৈরি করে, যা সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তি, যে ভিত্তির মূলে আছে এই বিজয় দিবস, সেটাকেই অপমানিত করে। আরো উদ্বেগজনক হলো শারীরিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিগুলি সরকারি অফিস এবং মুদ্রা নোট থেকে সরানো হয়েছে, যা তার দৈনন্দিন জীবনে অপসারণকে প্রতীকী করে তোলে। মুক্তিযুদ্ধ স্মরণীয় মূর্তি এবং মুরাল অপবিত্র করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, তাদেরকে অপমানিত করা হয়েছে। সবচেয়ে বিপর্যয়কর পদক্ষেপ ছিল তার শিরোনাম জাতির পিতা মুজিবুর রহমানকে থেকে জাতির পিতা এই বিশেষণটিকে অপসারিত করা। একই সঙ্গে মানব অধিকার এবং মুক্তিযোদ্ধাদের উপর দমন পীড়ন সমানে চলেছে গত 1.5 বছর। প্রায় 200 জন প্রকৃত মুক্তিযোদ্ধাকে, যারা 1971 সালে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, তাদেরকে সন্ত্রাসবাদী এবং রাজদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
কিছু ক্ষেত্র এমন আছে যেখানে 72, 73, 74 এমনকি 78 বছর বয়সী বয়স্ক যোদ্ধাদের স্মৃতিস্তম্ভ রক্ষা সমাবেশে অনুপ্রেরণা ছড়ানোর জন্যে, অর্থাৎ তারা স্মৃতিস্তম্ভ রক্ষা করতে গেছেন, এই অনুপ্রেরণা ছড়ানোর জন্য তাদেরকে জেলে পাঠানো হয়েছে। এখানেই শেষ নয়, এই সরকার যুদ্ধ অপরাধীদের গণহারে মুক্তি দিয়েছে। মে 2025-এ ইউনূস সরকার জামাতি ইসলামী নেতা ATM আজহারুল ইসলামকে মুক্তি দেয়, যিনি 1256টি হত্যা, 17টি অপহরণ এবং 13টি ধর্ষণের জন্য দোষী ছিলেন। ATM আজহারুল ইসলাম জামাতি ইসলামের নেতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত এজন্য সরকারকে তীব্র ভর্ৎসনা ও নিন্দা করেছে। এই কাজগুলি পরিকল্পিত ইতিহাস বিকৃত করার একটি প্যাটার্ন প্রকাশ করে, যা পাকিস্তানি কৌশলগুলোকে প্রতিফলিত করে। জাতীয় স্মৃতি দুর্বল করা, 1971-এর স্মৃতিকে অপমানিত করা এবং বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। আগে থেকে ইউনূস এবং তার দলবল বলতে শুরু করেছে ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেনি, বাংলাদেশের জন্মকে সমর্থন করেছে একটাই কারণে, পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য। এটা এতকাল বলে এসছে। এখন এই লাইনে আরো এগিয়ে তারা বলতে শুরু করেছে যে দেশকে আবার পূর্ব পাকিস্তান করতে চাইছে, সেটা স্পষ্ট। এখন তারপরে আবার বুদ্ধিজীবীদের গণহত্যার দায় পর্যন্ত ভারতীয় সৈনিকদের ঘাড়ে ফেলে দিচ্ছে। অকৃতজ্ঞ আর কাকে বলে? বেঈমানের দল। আসি দ্বিতীয় প্রসঙ্গে, বিজয় দিবসে নরেন্দ্র মোদীর বার্তা, এবং সেই বার্তায় বাংলাদেশের নাম উল্লেখ করেননি কোথাও। 16 ডিসেম্বর তারিখে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ করেছেন, যাতে তিনি লিখেছেন, বাংলায় বলছি, বিজয় দিবসে আমরা সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস এবং ত্যাগ 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। বাংলাদেশের নাম নেই, বাংলাদেশে কোনো উল্লেখ নেই। এই জন্য আবার নাকি গোঁসা হচ্ছে অনেকের গোঁসা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এই যুগান্তকারী মুহূর্ত স্বীকার করে এসেছে এতকাল। আজ তাহলে মোদির এই শব্দ চয়ন কেন বাংলাদেশের উল্লেখ নেই? এই প্রশ্নটা ভারতের উদ্দেশ্যে না করে নিজেদের উদ্দেশ্য করুন। আপনারা যে বলে এসেছেন যে ভারতীয়রা সেদিন, ভারতীয় সৈন্যরা সেদিন বাংলাদেশে পূর্ব পাকিস্তানে এসেছিল পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য, আপনাদের স্বাধীনতা সংগ্রামের পাশে দাঁড়াবার জন্য নয়। তাই যদি হয়ে থাকে তাহলে আজকে নরেন্দ্র মোদী যখন বলছেন যে এখানে বাংলাদেশের নাম উল্লেখ করলেন না এবং ভারতীয় সৈন্যদের ভূমিকাকে তিনি বললেন যে ভারতের বিজয়, ভারতীয় সেনার বিজয় হিসেবে, তখন আপনাদের এত প্রতিক্রিয়া কেন? আপনারা গাছেরও খাবেন, তলারও কুড়োবেন। একদিকে বলবেন ভারত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে, বাংলাদেশকে স্বাধীন করবার জন্য এগুলো করেনি, আবার এখন বলবেন কেন ভারত আমাদের নাম উল্লেখ করেনি। ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ করছি। কেন হে? আসিফ নজরুল, যার আর এক নাম আসিফ নয়, আশিক নজরুল, প্রেমিক নজরুল, তা সেই প্রেমিক আশিক নজরুল তিনি এই 16 ডিসেম্বরে 1971 তিনি লিখছেন, আমি দৃঢ়ভাবে প্রতিবাদ করছি। ডিসেম্বর 16, 1971 বাংলাদেশের বিজয় দিবস ছিল। এই বিজয়ে ভারত একটি মিত্র ছিল, আর কিছু নয়। কেন ভাই এ কথাটি কেন বলছেন? মনে নেই? আপনারাই তো বলছেন এখন যে আপনারা সব জামাতি হয়ে গেছেন। আপনারাই তো বলছেন ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আপনারাই বলেছেন, বলেননি? আপনারাই তো বলেছেন পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ভারতীয় চক্রান্ত ছিল।
তাহলে এখন দুঃখ কেন, কষ্ট কেন? বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি মোদির এই সমালোচনামূলক অবস্থানের জন্য, মোদিকে সমালোচনা করার জন্য এবং ভারতকে উগ্র ভাষায় প্রতিক্রিয়া জানানোর জন্য বিখ্যাত, তিনি বলছেন এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তিনি কি বলেছেন গতকাল? এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যুদ্ধটি পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করা হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছেন যে এটি সম্পূর্ণভাবে ভারতের যুদ্ধ এবং অর্জন। এটি করতে গিয়ে তারা বাংলাদেশের অস্তিত্বকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে। লজ্জা করে না এই কথা বলতে? লজ্জা করে না? বেঈমানের দল, বিশ্বাসঘাতক। ভারত তোমাদেরকে স্বাধীন করে আজকে বাংলাদেশ করেছে, আর তোমরা ভারতের সাথে, সেই ভারতের বিরুদ্ধে কি করছো, কি করতে গিয়ে পাকিস্তানের সাথে কিভাবে এ করছো। তারপরেও তোমরা কিনা বলছো মোদিজি কেন বাংলাদেশের উল্লেখ করলেন না, পরিষ্কার করে তাহলে স্বীকার করো যে ভারতই যুদ্ধ করেছিল, তার সাথে তোমাদের মিত্র ছিল এবং তোমাদের পাকিস্তানের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিল ভারত, তোমাদের লড়াইয়ে তোমাদের পাশে ছিল। এই কথাটা স্বীকার করে আগে বলো, তারপরে সমালোচনা করতে আসো। এই যে অনুল্লেখ করা হলো বাংলাদেশের নাম, এটা একটা ঐতিহাসিক রূপান্তর, যা ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্ককে চিনিয়ে দিচ্ছে। যখন মোদী নেতৃত্বাধীন যে 2015 থেকে 24 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাংলাদেশের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন, ইউনূস শাসনের অধীনে আঞ্চলিক গতিশীলতা হিমালয়ের বরফে পরিবর্তিত হয়েছে। মোদির এই নীরবতা আন্তর্জাতিক কূটনীতির উদাসীনতা নয়, মনে রাখবেন। এটি একটি সূক্ষ্ম নয়, এটি একটা বড় ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে কি হতে যাচ্ছে। তোমরা আর ভারতের বন্ধু নও। তোমাদের সাথে, তোমাদের বর্তমানে যে সরকার, সেই সরকারের সাথে ভারতের আর কোনো বন্ধুসুলভ সম্পর্ক নেই। তোমরা যা শুরু করেছ। তো অথচ কয়েকদিন আগে মনে রাখবেন যে মোদিজি কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য, তার দ্রুত তার স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি প্রার্থনা করেছিলেন, তিনি পোস্ট করেছিলেন। এটা বিএনপি ইউনূসের জন্য একটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে উদীয়মান হচ্ছে। তার ভিত্তিতে কেউ কেউ কূটনৈতিক সম্পর্ক বলছেন। আমার মনে হয় অত কিছু বলার দরকার নেই। এটা হচ্ছে ভারতের সাথে, ভারতের একজন নেতা, তিনি বাংলাদেশের পাশের দেশ, আমাদের প্রতিবেশী, যাদের সাথে আমাদের রীতিমতো ভালো সম্পর্ক, তাদের প্রাক্তন তিনবারের প্রধানমন্ত্রী, তিনি অসুস্থ হয়েছেন। তার জন্য তিনি তার স্বাস্থ্যের উদ্ধারের জন্য তাকে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য তিনি প্রার্থনা করেছেন। এইটাই তো, বেশি কিছু না। আমাদের তৃতীয় গল্পে আসি, তৃতীয় কাহিনীটায় লেফটেন্যান্ট সাফিন আশরাফ এবং তিনি হচ্ছেন 25 বছর বয়সী বাংলাদেশি সামরিক অফিসার লেফটেন্যান্ট সাফিন আশরাফ। দেরাদুনের ভারতীয় মিলিটারি একাডেমি IMA থেকে সফলভাবে স্নাতক হয়েছেন, একটি প্রতিষ্ঠান যা বিশ্বের শীর্ষ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে বিবেচিত। 14টি দেশ থেকে 34 জন বিদেশি ক্যাডেট সেখানে গিয়েছিলেন, অংশ নিয়েছিলেন এই প্রশিক্ষণ কেন্দ্রে গ্র্যাজুয়েশনের। সেখানে 34 জন বিদেশি ক্যাডেটের মধ্যে আশরাফ হয়েছেন সেরা বিদেশি ক্যাডেট, সেরা। তিনি প্রথম অর্ডার অফ মেরিট বিদেশি ক্যাডেট মেডেল পেয়েছেন, যা সামরিক প্রশিক্ষণে তার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। এটি কেবল একটি ব্যক্তিগত উপলব্ধি কিংবা একটি
ব্যক্তিগতভাবে একটি মানুষকে তাকে সম্বর্ধনা, তাকে সম্মান জানানো নয়। তিনি তার পাসিং আউট প্যারেডে তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে আশরাফের কাঁধে হাত দিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি আশরাফের কাঁধে র্যাঙ্ক স্টার পরিয়ে দিয়েছেন। এবং এই একটি অনুষ্ঠান যা তার উপস্থিত, তার স্ত্রীও সেখানে ছিলেন। আশরাফের ঠিকানায় তিনি ভারতকে, আশরাফ কি বলেছেন? আশরাফ তার অল্প কথার ভাষণে অল্প কয়েকটি কথায় বলেছেন ভারতকে, যে ভারত সত্যিকারের বন্ধু আমাদের। ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং কৌশলগত জোটে জোর দিয়েছেন তিনি ভারতের 1971 সালে বাংলাদেশকে মুক্ত করতে সহায়তা করার গুরুত্ব এবং চলমান দ্বিপাক্ষিক সহযোগিতার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন। তার মধ্যবিত্ত পটভূমি, তার বাবা একটি সাধারণ কাজ করেন, ওই আশরাফের এই অর্জনকে আরো প্রভাবশালী করে তোলে যে একটি সাধারণ ঘরের ছেলে তিনি সেরা ক্যাডেট হয়েছেন, বিদেশি ক্যাডেট, ভারতের সবচেয়ে বড় যে মিলিটারি একাডেমিতে। এবং এটা আশরাফ বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে যাবে। আইএমএ থেকে প্রাপ্ত নেতৃত্ব কৌশল এবং সামরিক শৃঙ্খলার দক্ষতা তার অধীনস্থদের মধ্যে ছড়িয়ে দেবে। কার্যকরভাবে ভারত বাংলাদেশ সামরিক প্রশিক্ষণ সহযোগিতার এই সুবিধাগুলো বাংলাদেশি সেনাবাহিনীকে তিনি সেখানে সঞ্চার করবেন। তো এই যে 16ই ডিসেম্বর, এই যে 3 স্তরের 3টি ঘটনা, ইউনূসের ভোল বদল, রাজনৈতিক ভোল বদল, চোখে ধুলো দেয়া, তারপর বাংলাদেশ যে কথা এতদিন ধরে যেভাবে ভারতকে সমালোচনা করে এসেছে, মোদিজি তার উত্তরে বাংলাদেশের 16ই ডিসেম্বরে তার বার্তায় বাংলাদেশের উল্লেখই রাখলেন না। এবং তৃতীয়ত শাফিন আশরাফ, যিনি বিদেশি ক্যাডেটদের মধ্যে প্রদান হয়েছেন, এরা সবকিছু মিলে একটাই সংকেত দেয়, সেটা হচ্ছে যে ইউনূসের শত চেষ্টার সত্ত্বেও ভারত কিন্তু এখনো সেইভাবে রিয়্যাক্ট করেনি। এবং সেখানকার সাধারণ যে ঘরের যে যারা আছেন তারাও সেভাবে রিয়্যাক্ট করেনি। বাংলাদেশ যে পথে চলতে শুরু করেছে, এই পথে চললে আগামী দিনে কিন্তু অনেক বড় বিপদ আসছে। 16ই ডিসেম্বরের বিজয় দিবসে একটি বার্তা, সবার একটি প্রার্থনা হোক, সেটা হচ্ছে আমরা ভারতীয়রা এবং বাংলাদেশে যারা আছেন সবাই মিলে একসাথে বলি, সৎ প্রতিবেশী সুপ্রতিবেশী হয়ে বাঁচার যে সুফল সুবিধা সেটা দুই দেশের হয়। এটা শুধু বাংলাদেশের সুবিধা নয়, এটা শুধু ভারতের সুবিধা নয়। যারা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে চাইছে এবং ধরিয়েছে অনেকটা, তারা নিপাত যাক, তারা ধ্বংস হোক, বেঁচে থাকুক ভারত বাংলাদেশ যে সৌভ্রাতৃত্ব, যে মিত্রতার সম্পর্ক, সেই সম্পর্ক সবাই একসাথে বলি, ভারত বাংলাদেশ মৈত্রী সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক। এই সম্পর্কের বিরুদ্ধে যারা, তারা ধ্বংস হোক। নমস্কার।